বউ, আজ আমি অনেক খুশি। এতটা বছর পর আমাদের সন্তান হতে চলেছে গো। সত্যি বিধাতার কাছে অশেষ ধন্যবাদ জানাই যে তিনি এত বছর পর আমাদের সন্তানের মুখ দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো, আজ 10 বছর হলো আমাদের বিবাহ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সন্তানাদি হয়নি। কত কি করলাম, কবিরাজ দেখালাম, কিন্তু কোনোভাবেই আমরা সন্তান লাভ করতে পারিনি। আর এটা নিয়ে গায়ের মানুষেরা তো আমাকে কম কথা শোনায়নি গো। ওরা সবাই বলতো যে আমার মুখ দেখাও নাকি পাপ। আর তাই তো যখন বাইরে থাকতো তখন আমি এই ঘরের মধ্যে টুকরে টুকরে কাঁদতাম। সেই কথাগুলো মনে পড়লে যে এখনো আমার বড্ড কষ্ট হয়। বউ, এখন আর সেসব দুঃখের কথা বলো না তো। এখন তো আমাদের সুখের দিন। এখন তো তোমাকে আর কেউ কিছু বলবে না, কারণ তুমি এতটা বছর পরে হলেও সন্তান সম্ভবা হয়েছো। বিধাতা নিজের ইচ্ছায় আমাদের এই সন্তান দান করেছে, আর তাই আমাদের আর কোনো কষ্ট নেই। আর আমাদের এই সন্তানের ভাগ্য দেখবে খুব ভালো হবে গো। তাই যেন হয় গো, তাই যেন হয়। এরপর কেটে যায় কয়েক মাস। এরপর গনি মিয়ার স্ত্রীর কোল আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়, আর তার মুখখানা একেবারেই চাঁদের মতো। ও গনি মিয়ার বউ, তোমার কন্যাটা যে একেবারে চাঁদের মতো সুন্দর হয়েছে গো। সত্যি বিধাতার কাছে আমি কিছুই চাই না, আমাকে এমন একটা কন্যা তিনি উপহার দিয়েছেন। এখন আমার স্বামী বাড়িতে এসে আমার মেয়েটার মুখখানা দেখলে যে খুব খুশি হবে, কিন্তু সে তো সেই কখন বেরিয়েছে, এখনো যে কেন ফিরে আসছে না। তখনই তাদের বাড়িতে একজন লোক এসে তাকে ডাকাডাকি করতে থাকে। গনি মিয়ার বউ, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, দেখো তোমার কি সর্বনাশ হয়েছে। তখনই গনি মিয়ার বউ বাইরে বেরিয়ে এসে দেখে তাদের ঘরের সামনে একটি মৃতদেহ পড়ে আছে। কি দাদা, আপনি আমাকে এভাবে ডাকছেন যে? আর তাছাড়া আমার ঘরের সামনে মৃতদেহটি কে? আর এই মৃতদেহটাকে কেন আমাদের বাড়িতে নিয়ে এসেছেন বলুন তো? নিজেকে শক্ত করো, এই মৃতদেহ কারো নয় গো, এটা যে তোমার স্বামী গনি মিয়ার। এসব কি বলছেন? কি এটা আমার স্বামীর মৃতদেহ কেন হতে যাবে? আমার স্বামী মরবে কেন? ও ও ও কিছুতেই মরতে পারে না। গনি মিয়ার বউ, তোমার স্বামী জমিতে কাজ করছিল, তখনই কোথা থেকে একটি সাপ এসে তোমার স্বামীকে দংশন করে। আশেপাশে কোনো লোক ছিল না দেখে তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে আমরা গিয়ে দেখি তোমার স্বামী ওই চাষের জমিতে মরে পড়ে আছে, আর আমরা একটু দেরি না করে তাকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছি। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমার স্বামী কিছুতেই মরতে পারে না। আজ আমাদের সন্তানের জন্ম হয়েছে, ওর বুকখানা একটি বারের জন্য না দেখে ও কিছুতেই মরে যেতে পারে না। আমার মেয়েটা জন্ম নিল, আর সাথে সাথে ওর বাবাকে হারিয়ে ফেললো। এই দুঃখ আমি কি করে সহ্য করব? ওগো ওগো, তুমি কেন কেন আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেলে? কেন কেন? গনি মিয়ার মৃত্যুতে তার স্ত্রী ভীষণ ভেঙে পড়ে। গনি মিয়ার বউ, তোমার স্বামী মারা গিয়েছে আজ 2 দিন হলো, আর এই 2 দিনের মধ্যে তুমি তোমার মেয়েটাকে একটু কাছেও করনি। এই মেয়েটাকে আমি কদিন দেখে শুনে রেখেছি, এখন আমাকে চলে যেতে হবে গো। নাও, তুমি তোমার মেয়েটাকে নাও, আর এভাবে কষ্ট পেও না গো, যে যাবার সে তো চলেই গিয়েছে। এ কথা বলে মহিলাটি গনি মিয়ার স্ত্রীর কোলে বাচ্চাটিকে দিয়ে চলে যায়। গনি মিয়ার স্ত্রী তার বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকে।
মারে, অনেক বড় অভাগী রে তুই মা। তোর জন্মের সময় তোর বাবাকে হারিয়ে ফেললি তুই, তোর পিতার স্নেহ থেকে বঞ্চিত হলি। তবে মা, তুই চিন্তা করিস না, আজ থেকে আমি তোকে আর কোনো কষ্ট পেতে দেব না। দরকার হলে আমি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে তোকে বড় করে তুলবো মা। তোর বাবার খুব স্বপ্ন ছিল তোকে অনেক ভালোভাবে বড় করবে, কিন্তু সেটা তো আর হলো না রে মা। এরপর কেটে যায় বেশ কিছু বছর। দেখতে দেখতে গনি মিয়ার মেয়েটিও বেশ বড় হয়ে যায়, কিন্তু গনি মিয়ার স্ত্রী ঝিয়ের কাজ করে করে একেবারে অসুস্থ হয়ে পড়ে। আর গনি মিয়ার মেয়ে সোনালি তার মায়ের দেখাশোনা করে। মা সোনালি, আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে রে মা। আমি এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকাতে তোকে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে বেড়াতে হচ্ছে, আর তারপর আবার বাড়িতে ফিরে এসে আমার সেবা যত্ন করতে হয় তোকে। তুই তো একটু বিশ্রাম নেওয়ারও সময় পাস না রে মা। মা, তখন থেকে দেখছি তুমি কথা বলেই যাচ্ছ। কবিরাজ মশাই তোমাকে না বলেছে সব সময় মাথা ঠান্ডা রাখতে আর চিন্তা না করতে, কিন্তু তারপরে তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করে যাও কেন বলো তো? চিন্তা করব না মা, লোকের বাড়িতে কাজ করা যে কতটা কষ্টের সেটা যে আমার থেকে আর ভালো কে জানে। যাই হোক মা, তোকে আর আজ থেকে লোকের বাড়িতে কাজ করতে হবে না। আমি সবার কাছে শুনেছি যে তুই কাজ করেও ঠিক মতো পারিশ্রমিক পাস না, আর সবাই তোর সাথে খুব খারাপ ব্যবহার করে। কিন্তু মা, আমি যদি পরের বাড়িতে কাজ না করি তাহলে তোমার চিকিৎসা কি করে করবো বলতে পারো? আর আমাদের দু মেয়ের পেটের ভাত কি করে জোগাড় হবে বলো তো? যাই হোক মা, এখন আমাকে মোড়ল বাড়ি কাজ করতে যেতে হবে। আমি কাজটি সেরে তাড়াতাড়ি ফিরে আসব। আর তাছাড়া তুমি একটু ঘুমাও। আর তাছাড়া আজ সেরকম কাজ করে কোনো টাকাও পাইনি যে তোমার জন্য এক মুঠো খাবার বা ওষুধ নিয়ে আসব। তুমি একটু থাকো, আমি আসছি। এ কথা বলে সোনালি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় মোড়লের বাড়িতে কাজ করতে। এ কি রে সোনালি, আজ কাজে আসতে এতটা দেরি কেন করলি তুই? জানিস না তুই কাজে না আসলে আমার সব কাজ কেমন পড়ে থাকে? তারপরেও তুই এতটা দেরি কেন করলি শুনি? আসলে কাকিমা, মায়ের শরীরটা না বড্ড খারাপ, তাই একটু মায়ের সেবা করছিলাম। তবে আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে আপনার সব কাজ করে দিচ্ছি। একটা কথা কাকিমা, আজ না আমার বাড়িতে এক মুঠো খাবারও নেই। আমার সব কাজের বিনিময়ে আমাকে যদি আজ এক মুঠো খাবার দিয়ে দেন তাহলে আমার খুব ভালো হতো। এসব কি বলছিস কি? তোকে খাবার দিতে হবে? কই, তোর সাথে তো আমার খাবারের কোনো চুক্তি ছিল না রে মেয়ে। মাসে মাসে তোর সাথে আমার মাইনে করা আছে, আর তাই আমি মাইনে ছাড়া তোকে এক মুঠো খাবারও দিতে পারবো না, বলে দিলাম। আর তাছাড়া এত কথা বলস না, এমনিতেই অনেক দেরি করে এসেছিস। যা গিয়ে সব কাজ সেরে নে, না হলে কিন্তু এ মাসের মাইনেটাও তুই পাবি না। না না না, যদি আপনি আমাকে এই মাসের মাইনে না দেন তাহলে যে আমি আমার মায়ের জন্য ওষুধও কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে খাবার দিতে হবে না, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। সোনালি সব কাজ শেষ করে সন্ধেবেলা মোড়ল বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। আর তখনই দূর থেকে মোড়লের একমাত্র ছেলে সোনালিকে দেখে খুব পছন্দ করে ফেলে। কি সুন্দর দেখতে মেয়েটা, চোখ দুটো একেবারেই মায়াবী, আর ওর মুখটা দেখলে কেমন যেন খুব মায়া হয়। আর তাছাড়া ওই মেয়েটাকে একবার দেখেই আমার মনে ধরে গেছে, এরকম একটা মেয়েকেই তো আমি আমার বউ বানাতে চাই। কিন্তু মেয়েটা মনে হলো আমাদের বাড়ি থেকে বের হলো, ও আবার আমাদের বাড়িতে কি জন্য গিয়েছিল। যাই, আমি বরং মাকে গিয়ে জিজ্ঞাসা করি। এ কথা বলে রবিন বাড়ির ভেতরে যায়। এ কি রে বাবা, তুই বাড়িতে এসেছিস? তাই 2 মাস কেমন কাটলো মামার বাড়িতে শুনি? আর বলো না মা, সেই যে তুমি মামার বাড়িতে দিয়ে আসলে তারপর থেকে মামার বাড়িতে আমার দিনগুলো খুব ভালো কেটেছে। আমার সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম, আর বড় হয়ে এবার গেলাম। ভেবেছিলাম 1 মাস পরে চলে আসব, কিন্তু মামা মামি কিছুতেই আসতে দিল না।
যাই হোক, এখন তো বেড়ানো হয়েছে, এবার আয় ঘরে এসে হাত মুখ ধুয়ে নে, তোকে আমি খাবার দিচ্ছি। যাচ্ছি মা, কিন্তু তার আগে একটা কথা বলো তো আমাকে। বাড়ি থেকে এইমাত্র একটা মেয়েকে দেখলাম বেরিয়ে গেল, ওই মেয়েটা কে বলো তো? আর বলিস না বাবা, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। এই তো 2 মাস হলো ওকে কাজে রেখেছি, একেবারে ঠিক মতো কাজও করতে চায় না, শুধুমাত্র কাজে ফাঁকি আর ফাঁকি দিতে চায়, আর শুধুমাত্র মাস গেলে মাইনে নেবে। পাজি বজ্জাত একখানা মেয়ে। ভাবছি এবার ওকে কাজ থেকে ছাড়িয়ে অন্য কাউকে রেখে দেবো। না না, মা যেভাবে বলছে তাতে করে তো মেয়েটাকে দেখে আমার তেমনটা মনে হয়নি। আমার মনে হয়েছে মেয়েটা বড্ড দুঃখী আর সহজ সরল। আমি এক কাজ করি, আমি বরং কাল সকালে গিয়ে মেয়েটার সাথে গিয়ে কথা বলবো। পরদিন সকালে রবিন ঘুম থেকে উঠে মেয়েটির বাড়িতে যায়, আর সেখানে গিয়ে সে মেয়েটিকে কোথাও দেখতে পায় না, শুধুমাত্র দেখতে পায় বারান্দায় একজন মহিলা বিছানায় শুয়ে আছে। এ কি, আপনি এভাবে অসময় বারান্দায় শুয়ে আছেন যে? কি হয়েছে কি আপনার? আমার আমার কি হবে বাবা, আমার যে অনেক বড় অসুখ করেছে। কিন্তু তুমি কে বাবা, আমার বাড়িতেই বা কেন এসেছো? আসলে আমি এই গ্রামের মোড়লের ছেলে। আমি এখানে থাকি না, পড়াশোনার জন্য শহরে ছিলাম, আর শহর থেকে এসে মামার বাড়িতে ছিলাম 2 মাসের জন্য। তারপরে আর কি গ্রামে ফিরে এসেছি। এই জন্য এই গ্রামে সেরকম কিছু আমি চিনি না, তবে আমি শুনেছি এটাই নাকি সোনালীদের বাড়ি। তা সোনালী কোথায়? ও সোনালি, ওকে কি আর তুমি পাবে বাবা? সারাদিন ধরে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, তা থেকে যা রোজগার হয় তা দিয়ে কোনো রকমে আমাদের 2 মা মেয়ের সংসার চলে। জানো বাবা, আমার মেয়েটা না বড্ড দুঃখী। জন্মের পর ওর বাবা মারা গেছে, তার কিছুদিন পরে আমি এভাবে অসুস্থ হয়ে পড়ি। তারপর থেকে আমার মেয়ে ওইটুক বয়স থেকে এভাবে ঝিয়ের কাজ করেই যাচ্ছে, আর আমি মা হয়ে আমার মেয়ে এই কষ্ট যে আর সহ্য করতে পারছি না। রবিন সোনালী আর সোনালীর মায়ের জীবনের সব কষ্টের কথা শুনে অনেক দুঃখ পায়, আর তাই সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সোনালীকে সে বিয়ে করে নিয়ে তার সব কষ্ট দুঃখ দূর করবে। আর তাই তো সে সারাদিন সোনালীদের বাড়িতেই অপেক্ষা করতে থাকে। আর যখন সোনালী ফিরে আসে তখনই সে সোনালীকে সব কিছু খুলে বলে। এসব কি বলছেন কি আপনি? আপনি আমাকে বিবাহ করবেন, কিন্তু আপনি যদি আমাকে বিবাহ করেন তাহলে যে আপনার যা যাবে, কারণ আপনি মোড়ল মশাইয়ের ছেলে আর আমি এক সামান্য ঝিয়ের মেয়ে ঝি। আপনার বাবা মা কখনো আমাদের এই বিয়ে মেনে নেবে না। দেখো সোনালী, আমার বাবা মা মেনে নিল বা না নিল তাতে আমার কিছু এসে যায় না। আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছি, আর তখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি বিবাহ করব। এরপর রবিন সোনালীকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যায়। রবিন, এ তুই কি করেছিস? আমাদের অনুমতি ছাড়া তুই এই ঝিয়ের মেয়ে ঝিটাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস। এখন তো আমাদের বংশের মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে রে। আর তোর বাবা যদি বাড়িতে এসে সব দেখতে পায় যে তুই সামান্য আমাদের বাড়ির ঝিকে বিয়ে করেছিস, তাহলে কি হবে একবার বুঝতে পেরেছিস? আর এই যে ঝিয়ের মেয়ে ঝি, তোর দেখি মাথায় অনেক বুদ্ধি, আর তাই বুদ্ধি করে আমার ছেলেটাকে হাত করেছিস। যা বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে আমি তোকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। না না মা, তুমি আমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে পারো না। এতদিন ও তোমার ঝি ছিল ঠিকই, কিন্তু এখনো আমার স্ত্রী, আর ওর সম্মান বাঁচানোর দায়িত্ব আমার। আর ও যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখনই মোড়ল মশাই বাড়িতে প্রবেশ করে। এই তো তুমি এসেছো। এই দেখো তোমার ছেলে কি কাণ্ডখানা ঘটিয়েছে। এই মেয়েটাকে বিয়ে করে বাড়ির বউ করে এনেছে, আরো বলে কিনা এই মেয়েকে যদি আমি তাড়িয়ে দেই তাহলে ও না এই মেয়ের সাথেই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো, এক্ষুনি তুমি এই ঝিয়ের মেয়ে ঝিটাকে বাড়ি থেকে বের করে দাও বলছি। আমার ছেলে তো ঠিকই বলেছে, শত হলেও এ মেয়েটা ওর বিয়ে করা স্ত্রী, আর একজন স্বামী
কি করে তার স্ত্রীর অপমান সহ্য করতে পারে বলো তো? আমার তো মনে হয় যদি সোনালীর এই বাড়িতে জায়গা না হয় তাহলে ওর সাথে এ বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই ভালো। এসব তুমি কি বলছো কি? তুমি এই ঝিয়ের মেয়েটার পক্ষ হয়ে কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ, এই মেয়েটার পক্ষ নিয়ে তো আমাকে কথা বলতেই হবে। কারণ এই মেয়েটা না থাকলে তো আজ হয়তো বা আমি মরেই যেতাম। কারণ তুমি যখন তোমার ছেলেকে তোমার ভাইয়ের বাড়িতে দিতে গিয়েছিলে তখন 10 দিন সে বাড়িতে ছিলে। তখন আমার বড্ড অসুখ হয়েছিল। তখন আমার পাশে এই মেয়েটি ছাড়া আর কেউ ছিল না। আর এই মেয়েটি সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছে, আমাকে বাঁচিয়ে তুলেছে। আর কবিরাজ মশাই তো বলেছিল এই মেয়েটি যদি আমাকে এভাবে সেবা যত্ন না করতো তাহলে এতদিন হয়তো আমি মরেই যেতাম। তাই মেয়েটিকে আমার ছেলেটা বিয়ে করে এনেছে দেখে আমি খুব খুশি হয়েছি। অন্তত আমি কিছুটা আমার ঋণ শোধ করতে পেরেছি। আর যদি সোনালীর এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমিও ওদের সাথে বাড়ি ছেড়ে চলে যাব। না 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 না, এসব তুমি কি বলছো? তুমি আর আমার ছেলে ছাড়া আমার কে আছে? আর তোমরা যদি সোনালীর সাথে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আর তাছাড়া আমি সোনালীকে বৌমা হিসেবে মেনে নিলাম। আর যখন আমার ছেলে ওকে পছন্দ করেছে তখন আমার আর কোনো আপত্তি নেই। বন্ধুরা, এভাবেই ঝিয়ের মেয়ের কপালের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং সে সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।